20 জুলাই শুরু হলো হচ্ছে এক ভয়ঙ্কর দিন হিসাবে সামনে এলো। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 105, আহতের সংখ্যা প্রায় 600 ছাপিয়ে গেল। বাংলাদেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে গেল। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পুলিশ তখন ধরপাকড় করতে শুরু করলো। ঢাকার বিভিন্ন জায়গায় ভয়াবহ অশান্তির খবর আসছে। এমনি এমনি কি বৃথা এ সমস্ত কিছু করা যায়? তো তারাও বেশ অ্যাক্টিভ হয়ে উঠলেন। বছরে শুরু হয়ে গেল হচ্ছে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতন। যে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ, যেটাকে একটা তাত্ত্বিক রূপ দিতে তারা পেরেছিল, ভারত হচ্ছে বাংলাদেশকে পুরো সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে গ্রাস করে রয়েছে। আপনাদের এই মুক্তিযুদ্ধ বা মুজিবুর রহমানের ইতিহাস ভোলাতে গেলে অন্তত 3 থেকে 4টে প্রজন্মকে করতে হবে। ততদিন আপনারা কিভাবে ক্ষমতায় থাকবেন সেটা তো একটা বড় বিষয়। বিচার ব্যবস্থার সেই স্বাধীনতা থাকতে হবে। সেই স্বাধীনতা কোথায়? আজকে ডক্টর ইউনূস সাহেবের সময় বিচার ব্যবস্থার অবস্থা কি এসে গিয়ে দাঁড়িয়েছে। যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, তারপর ভারতকে দোষারোপ করছে যে ভারত একটা ডিজাইন করছে। ভারত কখনোই বাংলাদেশকে তার বন্ধু হিসাবে মানেনি, এটাকে একটা বাজার হিসাবে দেখতে চেয়েছে। এরকম একটা ন্যারেটিভকে সামনে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। মেটাকুলাস ডিজাইনের তখন ছিল শুরুয়াত, সবে ল্যাবরেটরি থেকে এটি বেরিয়েছে। মানে ল্যাবরেটরি বলতে সেই কৌটো থেকে বেরিয়ে যাওয়া দৈত্য, আর তাকে তো রোখা যাবে না। তাকে জব্দ করার জন্যে যে কৌশল থাকা দরকার, সেই কৌশল তখন শেখ হাসিনা সরকারের নেই। আমি জুলাই মাসের প্রথম সপ্তাহটার কথা বলছি, 2024 সালের। তখন এই স্লোগান চলছে, বিভিন্ন মিছিল চলছে, হঠাৎ হঠাৎ বেরিয়ে আসছে, এরকম একটা শোনা যাচ্ছে। 7 তারিখ অর্থাৎ 7ই জুলাইয়ের পর থেকে এটা ক্রমশ একটা ঘনীভূত রূপ নিতে শুরু করে। 19শে জুলাই 2024 সাল বৃহস্পতিবার, সেদিন পুলিশের নাকি 7.6 শোনা গেছিল, নাকি কারোর গুলিতে এরকম 28 জনের মৃত্যু হয়। পরের দিন শুক্রবার, এবং সেই শুক্রবার 20 জুলাই শুরু হলো হচ্ছে এক ভয়ঙ্কর দিন হিসাবে সামনে এলো। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 105, আহতের সংখ্যা প্রায় 600 ছাপিয়ে গেল। বাংলাদেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে গেল। এবং শেখ হাসিনার যিনি প্রেস সচিব সাইফুল ইসলাম, তিনি ঘোষণা করলেন যে কারফিউ জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পুলিশ তখন ধরপাকড় করতে শুরু করলো। ঢাকার বিভিন্ন জায়গায় ভয়াবহ অশান্তির খবর আসছে। তখনও অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়নি। আমি কত দিনের ভিডিও ধরে বলছি যে অনেক ভারতীয় সাংবাদিক তখনও বিশ্বাস করেছেন যে শেখ হাসিনা, তার জনভিত্তি অটুট রয়েছে, কিন্তু প্রশাসন নিয়ে মানুষের তীব্র ক্ষোভ রয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। একজন সিনিয়র সাংবাদিক এমনও আমাকে এরকম বলেছিলেন যে রাজপথের আন্দোলনে বিএনপি যে পরিস্থিতি তৈরি করে, সে পরিস্থিতিকে কি শেখ হাসিনা আগে সেটাকে করায়ত্ত করতে সক্ষম হয়নি, বা শাপলা চত্বরে শেখ হাসিনার যে ভূমিকা, এই সমস্তগুলো মিলিয়ে তখনও কিন্তু মনের মধ্যে কারোর কোনো শঙ্কা উদয় হয়নি যে একটা বড় কিছু ঘটতে চলছে। কিন্তু মেটাকুলাস ডিজাইন যা পরে যে শব্দবন্ধটা এলো, সেই শব্দবন্ধ কিন্তু প্রয়োগ শুরু হয়ে গেছে, অর্থাৎ সেটি বেরিয়ে গেছে কৌটো থেকে। এবং বেরিয়ে যাওয়ার পর সেটি তখন আস্তে আস্তে রূপ ধারণ করবে, সময় লাগবে। এরকম একটা সময়ের কথা ভাবছিলাম। বারবার বললাম না যে ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে অনেক সময় হয়, একটু মিলিয়ে দেখার বিষয় থাকে যে ঠিক 2024 জুলাই মাসের প্রথম 2 সপ্তাহ বাংলাদেশে কীরকম পরিস্থিতি ছিল। নিঃসন্দেহে একটা থমথমে পরিস্থিতি ছিল। এমনি সরকারি উৎসব অনুষ্ঠান সব হচ্ছে, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাত্রিবেলা
গোপন বৈঠক তখন চলছে, নানা তর্ক বিতর্ক হচ্ছে। সার্জিস আলম তখন আর বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিয়ে আর কোনো রকম তখন ভাষণ তৈরি করছে না, পরবর্তী পদক্ষেপের জন্য এগোচ্ছে। এবং সার্জিস আলম থেকে শুরু করে মহাবিপ্লবী আর যারা যারা রয়েছেন তারাও তৈরি হচ্ছেন। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তখন চলছে। স্বাভাবিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি সাধারণ মানুষের একটা সহানুভূতি থাকবেই। কলকাতা বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যেমন মানুষের একটা চিরকালের সহানুভূতি থাকে, তার কারণ হচ্ছে এখানে থেকে সেরা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বেরোবেন, ঠিক তেমনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি এরকম একটা সেরকম সেন্টিমেন্ট ইন জেনারেল বাংলাদেশে আছে। এরকম একটা পরিস্থিতি তখন বিরাজ করছে। তারপরে আর এখন বলা যেতে পারে মরক্কোয় গিয়ে রেড কার্ড দেখে দিয়েছেন হচ্ছে সবচেয়ে জুনিয়র যিনি সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন, সেই আসিফ সজীব ভুইয়া। তিনি একটা ম্যাগাজিন তার ধরা পড়েছে। শাহজালাল এয়ারপোর্ট থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন, সেই ম্যাগাজিনে যে গুলি, সেগুলো যে ম্যাগাজিনটা সেটা AK-47 ব্যবহার হয়। AK-47 কেন তার দরকার হবে? এবং সেই নিয়ে বাংলাদেশের মিডিয়াতে ব্যাপকভাবে দেখছি চর্চা চলছে। না মেইন স্ট্রিম মিডিয়াতে নেই, তাদের ইচ্ছা থাকলেও করার ক্ষমতা নেই। আমি গত ভিডিওতে বলেছি, একজনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সচিবের, ভালো মানুষ, খুব ভালো মানুষ উনি, স্বরাষ্ট্র সচিব যে উত্তর দিয়েছিলেন, অর্থাৎ AK-47 সাথে কলম, পেন ইজ মাইটিয়ার দ্যান শোড, এটা শুনেছি। AK-47 সাথে তার তুলনা, AK-47 তাহলে ইজ মাইটিয়ার দ্যান পেন, এরকম একটা বলা যেতেই পারে। তো এরকম যখন একটা পরিস্থিতির মধ্যে গিয়ে পড়তে হলো এবং ধরাটা এরকমভাবে পড়লো বা ধরা খেলো, সেটা মরক্কো এমনিতেই মরক্কোর ফুটবল টিম দুর্দান্ত। মরক্কোর রেফারিরা বড় বড় ম্যাচ পরিচালনা করেন, হেভি দক্ষ দেশ এইসব দিকে। লাল কার্ড দেখিয়ে দিয়েছে, আর তাতে বেরিয়ে এসছে 7.6 রহস্য। তার কারণ তখন শেখ হাসিনার একটা অডিও আপনাদেরকে আমি আগে শুনিয়েছিলাম। সেই অডিওতে শেখ হাসিনা বলেছিলেন, যে ধরনের গুলি ব্যবহার হচ্ছে সেটা বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী ব্যবহার করে না। তাহলে কারা করলো? তখন আর কারা করলো এই প্রশ্ন চাপা স্বরে এটা বলার ছিল। তার কারণ চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধাদের ঘাড়ের উপর বসে, তখন হচ্ছে তাদের হচ্ছে রাম ধোলাই দিচ্ছে হচ্ছে এই নতুন বিপ্লবীরা। এই নয়া বিপ্লব যেটা সম্পন্ন হয়েছে, নয়া বিপ্লবীরা ব্যবহার করেছিল। এই নিয়ে নানাজন নানা কিছু প্রশ্ন তখন তুলতে শুরু করে দিয়েছিল। বিষয়টা তখনও পর্যন্ত কংক্রিট আকার ধারণ করছে না, কিন্তু সাকওয়াত সাহেব যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি বলে ফেলেছিলেন সিভিলিয়ানদের উপর এই ধরনের গুলি তো সেনাবাহিনী ব্যবহার করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ব্যাপক বিতর্ক হয়েছিল। এগুলো সব আগস্ট মাসের পরে ব্যাপক বিতর্ক হয়েছিল এবং সাকওয়াত সাহেব এটা বলার পর সাথে সাথে তাকে উপদেষ্টা পদ থেকে অন্য একটা দপ্তরে তাকে প্রেরণ করা হয়। তিনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের লোক, অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি। তার এই বক্তব্য আসার পরেও অনেকের মধ্যে সন্দেহটা আর একটু দৃঢ় হয়েছিল যে সত্যি এরকম গুলি তালে কীভাবে চলল। এখন AK-47 নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, এই বিতর্কের মধ্যে এখনও সেনাবাহিনীর থেকে কোনো কমেন্ট আসেনি। জেনারেলি সেনাবাহিনীর কি ভূমিকায় তারা এখন এই মুহূর্তে রয়েছে, আমি বারবার এই প্রশ্নটা তুলেছিলাম। এখন দেখছিলাম বাংলাদেশের অনেক ইউটিউবার বা যারা ডিজিটাল চ্যানেলগুলো করেন, তাদের অনেকে এই প্রশ্নগুলো তুলছেন যে সেনাবাহিনী আদপে কী কাজটা করছে। সেনাবাহিনী 5ই আগস্টের আগে এই যে 20 তারিখে কারফিউ জারির পর ধরপাকড় তারা শুরু করেছিল, কিন্তু পরবর্তী অধ্যায়ে তো এটা প্রমাণিত যে ভলকার টুর্কের বক্তব্য থেকে যে সেনাবাহিনীর উপর একটা চাপ ছিল যাতে তারা গুলি না চালায়। এবং তারপর অনেকটাই পরিষ্কার হয়ে যায় যে আওয়ামী লীগ বুঝেও ফেলে যে সেনাবাহিনী তাদের পাশে নেই, তাদের রক্ষা করতে কেউ এগিয়ে আসবে না। এবং কার্যত অপ্রস্তুত অবস্থায় এবং কোনো রকম ঠিকমতো তারা প্রস্তুতি নিতে পারেনি। শুধু যিনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন ঢাকাতে ওসমান, যিনি দীর্ঘদিনের MP,
তিনি কিন্তু সবার আগে চলে গিয়েছিলেন যে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে নেই, কেন খেলা হবে এই শব্দবন্ধ যার মুখ থেকে বেরিয়েছিল, খেলাটা কিভাবে শুরু হয়ে গেছে এবং এই খেলা খেলতে গেলে কি জায়গায় সেই প্রস্তুতি তাদের ছিল না, সেই কারণে তিনি সবার আগে চলে গেছিলেন। তারপর শেখ হাসিনা, অনেকেই চলে আসতে পেরেছেন। সেই সময় দাঁড়িয়ে হয়তো ওবায়দুল কাদের এই জুলাই মাসে প্রথম 2 সপ্তাহ ভাজে এমন কি ব্যাপার, দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের নেতা, সময় ঠিক ট্যাকেল করা যাবে। তখনও তার কবজিতে সুন্দর সুন্দর ঘড়ি দেখা গেছে, সবই হয়েছে, কিন্তু তারপরে অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে। এবং 5ই আগস্ট এবং আগস্টের পর স্বাভাবিক এই যে একটা সফল বিপ্লব হবার পর যে কোনো ক্ষেত্রেই অ্যানালিসিস শুরু হয়, পোস্টমর্টেম শুরু হয়, বিভিন্ন শক্তি তার মধ্যে সন্নিহিত হয় এবং যারা এটাকে সফল করলেন সেই সমন্বয়ক থেকে তার কেউ কেউ উপদেষ্টা হলেন। উপদেষ্টা হবার পর যারা সুযোগ পেলেন না উপদেষ্টা হবার, তারা স্থানীয় স্তরে তাদেরও তো একটু কিছু করতে হবে নাকি, এমনি এমনি কি বৃথা এ সমস্ত কিছু করা যায়? তো তারাও বেশ অ্যাক্টিভ হয়ে উঠলেন। বছরে শুরু হয়ে গেল হচ্ছে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতন এবং হচ্ছে এক একজন কম্পিটিশান করে এবং এক একজন এক একটা গ্যাং তৈরি করে ফেললেন, যে গ্যাংটাকে নাম দেওয়া হলো হচ্ছে মব, আর কি মব জাস্টিস শুরু হলো। সেই কোথাও হচ্ছে দরিদ্র মানুষ, তাকে হচ্ছে ভাত খাইয়ে তারপর পিটিয়ে হত্যা করা হয়েছে। এই দৃশ্যও ভিডিওর মাধ্যমে গোটা দুনিয়া দেখল। সেনাবাহিনী কি করছিল বা পুলিশ কি করছিল? পুলিশের এখন যারা অনেকেই রয়েছেন, বিশেষ করে লালমনিরহাটের যে ওসি, তাকে দেখে কেউ কি পুলিশ বলে ভাবতে পারবেন? আমি তো জানি না তিনি পুলিশ কি না, বা নতুন কোনো নিয়োগ কিভাবে হচ্ছে। অনেকেই বলছে হিজবুতেই যারা রয়েছেন তারা নাকি নিয়োগ পাচ্ছেন। সেটা বাংলাদেশে যারা রয়েছেন, বাংলাদেশে যারা থানায় যান অভিযোগ দায়ের করতে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা চর্চা করেন, তারা বলতে পারবেন। তার কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে তো এই নিয়ে কিছু উঠবে না, সে ওঠার পরিস্থিতি নেই। ফলে অনেকেই এরকম বলছেন, সেগুলো শুনতে পাচ্ছি এবং দেখছিও সেই ভিডিওগুলোতে। তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ, যেটাকে একটা তাত্ত্বিক রূপ দিতে তারা পেরেছিল, ভারত হচ্ছে বাংলাদেশকে পুরো সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে গ্রাস করে রয়েছে। এবং ভারতের কি অবদান, মুক্তিযুদ্ধ কি অবদান ভারত রেখেছে, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা যে ভারতের সহযোগিতা দরকার, আজকের প্রজন্ম এটা কিন্তু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তার কারণ হচ্ছে অনেকেরই মনে হতে পারে যে মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, মুক্তিযোদ্ধা বা মুজিব বাহিনী, তারা কি সংখ্যায় বিরাট ছিল বা তাদের প্রশিক্ষণের অভাব ছিল? কিন্তু তাদের থেকে মনে হয় রাজাকারদের শক্তি তো আরও বেশি ছিল। রাজাকার প্লাস পাকিস্তানি সেনাবাহিনী দুটো মেলালে যে শক্তি হয়, তাতে ইস্টবেঙ্গল রেজিমেন্ট, মুক্তি বাহিনী বা মুজিব বাহিনী তারা একত্রে পারত, হয়তো পারত না। এবং যে কারণে ভারতের সহযোগিতা প্রয়োজন হয়েছিল। 3রা ডিসেম্বরের কথা বলা হচ্ছে, 3রা ডিসেম্বরের পর 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান। এটাই কি একমাত্র অবদান ছিল ভারতের? তার থেকে অনেক 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 বড় অবদান ছিল। ভারত সেই সময় তার সীমান্ত খুলে দিয়েছিল, যে কারণে প্রচুর শরণার্থী এসেছিলেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। তার কারণ খান সেনাদের একটা টার্গেটই ছিল হিন্দু নারী এবং হিন্দু পুরুষ শূন্য করে দেবে এবং হিন্দু নারীদের উপর বলাৎকার করে একটা পূর্ব পাকিস্তানি একটি জাতি গোষ্ঠী তারা তৈরি করতে চাইবে, যাদের ভাষা হবে উর্দু, যারা অর্ধেক উর্দুতে কথা বলবে, কিছু কিছু বাংলা শব্দ হয়তো তার মধ্যে গিয়ে প্রবেশ করবে। যুদ্ধটা তো তার বিরুদ্ধে। এটা তো ছিল হচ্ছে একটা ভাষা আন্দোলন থেকে উত্তীর্ণ হওয়া গণ আন্দোলন, যা মুক্তিযুদ্ধে রূপান্তরিত করেছিল। বিশ্বের ইতিহাসে এরকম উদাহরণ নেই বলে মুক্তিযুদ্ধ চিরকাল পৃথিবীর ইতিহাসে থাকবে। বাংলাদেশের ইতিহাসে যারা মনে করছেন যে মিয়াঁরা মনে করছেন যে যারা এই ইতিহাসকে মুছে দিতে চাইবেন আর কি, তারা চাইতেই পারেন, তাদের হাতে ক্ষমতা ক্ষণিকের জন্য হোক বা আরেকটু দীর্ঘায়িত সময়ের জন্য এটা মুছে দিতে চাইলেও অন্তত 3টে প্রজন্মের কাছে তো অন্তত সেটা মুছে দিতে হবে। যেমন প্রায় 5টা প্রজন্ম সোভিয়েত বিপ্লবের মধ্য দিয়ে গেছিল এবং সোভিয়েত ইউনিয়নে ছিল বলেই তো জারের ইতিহাস অনেকটাই মুছে গেছে। আজকের মানুষ হচ্ছে ওই বড় বড় বিল্ডিংগুলো দেখলে আর যৎকিঞ্চিত বললে হচ্ছে জারের ইতিহাস জানতে পারে। ঠিক তেমনিভাবেই আপনাদের এই মুক্তিযুদ্ধ বা মুজিবুর রহমানের ইতিহাস ভোলাতে গেলে অন্তত 3 থেকে 4টে প্রজন্মকে
করতে হবে, ততদিন আপনারা কীভাবে ক্ষমতায় থাকবেন সেটা তো একটা বড় বিষয়। এবং যে কারণে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যাই হোক, আমি আবারও ফিরে আসি AK-47। বেশ রোমহর্ষক ব্যাপার তো AK-47। তারপর যদি ধরুন আমাদের মতো অকিঞ্চিতকর লোকেরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, অনেকে প্যারিস প্রবাসী যেমন পশ্চিমবঙ্গবাসী, বা হচ্ছে অনেকে নেদা ভাবেন আর কি, নেদা বাঙালি ভাবেন আর কি। তো তাদের কাছে তো এই যারা AK-47 এবং যারা এই সমস্ত বলেন কথা, কেননা একটা ইন্টারভিউতে এই আসিফ তিনি ইন্টারভিউতে বলেছিলেন 5ই আগস্ট যদি কোনোভাবে ব্যর্থ হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের দিকে এগিয়ে যেতেন। অস্ত্রশস্ত্র তাদের কাছে নিশ্চয়ই ছিল, না হলে এই কথাটা আসলো কি করে যে অস্ত্রগুলো, এবং হচ্ছে যে 7.6 যে বিতর্কটা এখনো পর্যন্ত রয়েছে, এর বিচারটাই বা কিভাবে হবে? এর বিচার করতে গেলে তো আগামী সময় অনেকটাই হচ্ছে একটা রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক সদিচ্ছা, দুটোরই প্রয়োজন হবে। বিচার ব্যবস্থার সেই স্বাধীনতা থাকতে হবে। সেই স্বাধীনতা কোথায়? আজকে ডক্টর ইউনূস সাহেবের সময় বিচার ব্যবস্থার অবস্থা কি এসে গিয়ে দাঁড়িয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলে, অথচ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাকি হচ্ছে ওই আইনজীবী হত্যাকাণ্ডে, যেটা নিয়ে উত্তাল হয়েছিল, স্কিম করা হচ্ছিল আরও বড় একটা অনস্লট যদি বাংলাদেশে তৈরি করা যায় হিন্দুদের উপর, এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তিনি সবেতেই ছিলেন, জেলের ভেতরে থেকে নাকি তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং তিনি হয়তো জেল থেকে বেরিয়ে এসে হয়তো বলবে এরপর তিনি মেরে দিয়েছিলেন। এরকম বলাটাও খুব একটা অস্বাভাবিক নয়। অর্থাৎ ভারত বিদ্বেষের সাথে যে হিন্দু বিদ্বেষ, সেটার ক্ষেত্রে ইসকনকে কোথাও একটা জায়গায় ট্যাগ করা হয়েছে। ইসকনের বিরুদ্ধে এমনিতেই প্রবল একটা ক্ষোভ ছিল। যখন শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনার সময়কালে ইসকনের বারবারান্ত নিয়ে যারা আজকের প্রভু হয়েছেন বাংলাদেশের বা ক্ষমতা দখল করেছেন, তাদের ভেতরে একটা বড় রকমের উষ্মার কারণ ছিল। তার কারণ হচ্ছে ইসকন সেখানে কি প্রভাব বিস্তার করছে, এবং ইসকন কাজ করছে ভারতের হয়ে, এবং সব কিছুর মধ্যে তো ভারত বিদ্বেষের মধ্যে এবং বাংলাদেশে যা কিছু হয়, এমনকি ঋতু পরিবর্তনের একটু গরমিল হলেও বা হঠাৎ বৃষ্টি বা হঠাৎ এলেও হয়তো তারা বলতে থাকেন আর কি রয়ের এটা একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে। এমনভাবে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে। এতে নিঃসন্দেহে ঢাকা বলুন, চট্টগ্রাম বলুন, ময়মনসিংহ শহর বলুন বা খুলনা, যেগুলো অতীতেও বেশ একটা জমকালো গঞ্জ শহর হিসাবে বা এমনি নগর হিসাবে পরিচিতি পেয়েছিল, সেইখানকার মানুষরা হয়তো এই বিষয়গুলোকে ফুৎকারে উড়িয়ে দেবেন। কিন্তু গ্রামাঞ্চলে এই ধরনের ন্যারেটিভ তো চলে, সেখানে চায়ের দোকানে বা অন্যান্য আড্ডায় বেশ খোশ গল্প হিসাবে এটা আসে। স্বাভাবিক, এই ধরনের বিষয়গুলো যখন আসে তখন একটা মোটামুটি ন্যারেটিভ তৈরি হয়ে যায়। এবং ক্ষমতা দখলের পর ইসকন এবং ইসকনের সাথে সংশ্লিষ্টতা সেটা, এবং তার সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা, এইটাকে দেখে দেখে 7%-এর মধ্যে হয়তো 5%কে তারা চিহ্নিত করতে পারবে। তাকে যদি এলিমিনেট করে দেওয়া যায়, থাকে 2%, পাকিস্তানে 1%, এখানে 2%, এই যদি স্কিম হয়, এই যদি চিত্রনাট্য হয়, এই যদি হয় হচ্ছে একটা মেটাকুলাস ডিজাইন, তাহলে এটা বিশ্ব মানবতার জন্য একটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে অনেক কিছুই এখন পরিস্থিতি খুব গোলমেলে, বিশেষ করে ভারতের শেষ যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগানো, সেটা হচ্ছে পাটজাত দ্রব্যের আগে বস্ত্রশিল্পের উপর, এই দুটো হচ্ছে মেন কম্পোনেন্টস। এবং সেই জায়গাটায় আঘাত আনার পরও বাংলাদেশে যেটুকুনি এখনও গার্মেন্টস শিল্প রয়েছে, কেন বাংলাদেশের জিডিপির 85%ই এই গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে তারা করে, এবং গোটা বিশ্বব্যাপী, আগেও বলেছি, এইখানে হোসেন মোহাম্মদ এরশাদের সময় থেকে গড়ে ওঠা যে শিল্প, এবং অগণিত শ্রমিকের যে রক্ত ঘাম করে শ্রম উজাড় করে দেওয়া, যা বাংলাদেশকে গোটা পৃথিবীতে একটা আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড হিসাবে পরিচিত করেছে। এবং এই পরিচিতির পেছনে যে নারী শ্রমিকদের অবদান, তাকে কি নিষ্ঠুরভাবে নানা কায়দায় তাকে অনেকটাই কমিয়ে আনা গেছে। তারা আজকে অনেকেই কাজ হারিয়ে বেকার, সংসার চালাতে তাদের ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এই খবরগুলো যারা দেখাচ্ছেন বা যারা করছেন, তারা সত্যিকারেরই একটা
যুগকে, একটা সময়কে তারা যেভাবে চিহ্নিত করছেন, ইতিহাস তাদেরকে কুর্নিশ জানাবে এবং যার জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু ভারতের অবস্থায় আমি এটা নিয়ে চর্চা করছিলাম, আমি আগেও বলেছি, বিভিন্ন ভিডিওতে এটা বারবার বলেছি, বাংলাদেশ যদি 1 নম্বরে থাকে, ভারতও রয়েছে 2য় নম্বরে, এবং ভারতের যে গার্মেন্টস উৎপাদনের একটা সিংহভাগ, এবং বিশ্বের গার্মেন্টসে কিন্তু ভারতও একটা জায়গা করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অ্যাপারেল পার্কগুলোতে। বারাসাতের অ্যাপারেল পার্ক থেকে উৎপাদিত যে পণ্যগুলো, বা হচ্ছে নুঙ্গিতে যেটা মহেশতলা, বিভিন্ন কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, যেখানে উৎপাদন তৈরি হচ্ছে, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে শিশুদের জন্য তৈরি পোশাক এবং অন্তর্বাস। এই শিল্পে চিরকালই একটা সময় ছিল যখন বাংলাদেশ তৈরি হয়নি বা পূর্ব পাকিস্তানও হয়নি। অনেকেরই মনে থাকবে যে কালীঘাটের গেঞ্জি, জাঙ্গিয়া এই সমস্তর খুব বিখ্যাত ছিল এবং প্রসিদ্ধি ছিল। সেটা অনেকটা হয়তো আজকে সময়ের জন্য কোয়েম্বাটুরে চলে গেছে। কোয়েম্বাটুর আরও একটা হাব কেরালার, যেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং ফিনিশড গুড হিসাবে তার অত্যন্ত যে মান, সেটাও বিশ্বে কিন্তু জায়গা করে নিয়েছে। এবং বাংলাদেশে এই গার্মেন্ট শিল্পের উপর আঘাত ভারতীয় শিল্পে এই জায়গাটা একটা বিরাট সুযোগ সামনে এনে দিয়েছে। আগামী সময় বিস্তৃতভাবে এই নিয়ে আপনাদের কাছে বলবো, কিন্তু এটা তো সমান্তরালভাবেও চলতে পারত। একদিকে বাংলাদেশ, এইদিকে পশ্চিমবঙ্গ, ভারতের কেরালা বা হচ্ছে গুজরাটের সুতো, পুরো এই উপমহাদেশে একটা গার্মেন্ট শিল্পের এইরকম প্রসার, যা প্রান্তিক মানুষ যারা শ্রম দিয়ে খায় না, অর্থাৎ শ্রমিক শ্রেণী, তাকে একটা সুন্দর, একটা মর্যাদা সম্পন্ন জায়গায় নিয়ে যেত এবং জাতি হিসাবে বাংলাদেশ অত্যন্ত গর্ববোধ করত। কিন্তু সেই জায়গাটা তারা আঘাত করেছে হচ্ছে নারী শ্রমিকদের বিচ্যুত করেছে, মানে একটা ধর্মীয় কারণ থাকতে পারে, এবং সেই বিচ্যুত করার পর যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, তারপর ভারতকে দোষারোপ করছে যে ভারত একটা ডিজাইন করছে। ভারত কখনোই বাংলাদেশকে তার বন্ধু হিসাবে মানেনি, এটাকে একটা বাজার হিসাবে দেখতে চেয়েছে। এরকম একটা ন্যারেটিভকে সামনে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, অক্ষম চেষ্টাই বলবো। তার কারণ হচ্ছে এই চেষ্টার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে যা ভিডিও ফুটেজ এসছে এই 10-11 মাস ধরে, গোটা বিশ্ব যা দেখেছে, তাতে বাংলাদেশের প্রতি যে সহানুভূতিটা ছিল, যেটা সবচেয়ে বেশি চূড়ান্ত রূপ নিয়েছিল হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক স্তরে, সেটা ভয়ঙ্কর ডিক্লাইন করেছে। না, মুক্তিযুদ্ধের সেই চেতনার ক্ষেত্রে আমি বলছি না, বা 71 সালের সেই ঘটনা সেটা নিয়ে বলছি না, সেইগুলো এমনভাবেই চিত্রায়িত হয়ে রয়েছে, লিপিবদ্ধ হয়ে রয়েছে, সেটাকে মুছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আজকের বাংলাদেশে এই যে গার্মেন্ট শিল্পের অধঃপতন, যে কারণে, এবং ভারতকে দোষী ঠাওরানো, এবং যেভাবে হচ্ছে চীন পাকিস্তানের সাথে হবনবিং করা, এটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের জন্যে একটা বড় রকম পরিস্থিতি তৈরি করতে পারে। বড় রকম পরিস্থিতি বলতে আমি এরকমই বলছি, আন্তর্জাতিক কূটনীতিতে একটা দেশ, স্বাধীন দেশ, তার মতো করে সে কূটনীতি সাজাবে, তার মতো করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করবে, এতে কিছু বলার নেই। অনেকে এটাকে জোর করে বলেন যে ভারত নাকি এই জন্যে জ্বলছে, ভারত পুরে ছারখার হচ্ছে, ভারতে এইরকম হচ্ছে, এই সমস্ত বলে যারা একটা ন্যারেটিভ করে এরকম এক ধরনের ওই সাপ্লাইড ইমোশন, বললাম না, যোগান দেওয়া যে আবেগ, এরকম তৈরি করা যেতেই পারে, কিন্তু বাস্তবের ভূমিতে সেই যুক্তি কখনোই ধোপে টিকবে না। তার কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেশভাগের পর তো হয়েছিল, কারখানা একদিকে, উৎপাদন আরেক দিকে, তারপরে এর উপর অনেক প্রভাব পড়েছিল। এরপর অনেক গবেষণা হয়েছে জুটের সাথে এইখানে সিনথেটিক ফাইবার, যেটাকে বলা হয় যে সেই এই যে ফাইবারটা তৈরি করা হয়, যেটা এক ধরনের কার্বন শৃঙ্খল, অর্থাৎ এই যে প্লাস্টিক গ্র্যানিউলস থেকে উচ্চমার্গের, সেটার সাথে জুটের ডাস্ট মিশিয়ে এখানে নানা ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে আজ 30-35 বছর ধরে, এবং সেটা এক্সপোর্ট করে ভারত তো লাভবান হচ্ছে, এবং বেশিরভাগ কারখানাগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গে। এই ধরনের গবেষণা হয়েছে, এবং তাতে ভারতের যে অর্থনীতি, সেটা 5 ট্রিলিয়নের দিকে এগোচ্ছে, চতুর্থ বিশ্বের অর্থনৈতিক একটা পাওয়ার হাউস তৈরি হয়েছে। আগামী দিনে আরও এটার বৃদ্ধি হবে, এবং সেটাকে দেখে যদি বাংলাদেশ এখন বলে যে এটা ভারত একটা চক্রান্ত তৈরি করে বাংলাদেশকে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছে, তাহলে কেউই শুনবে না। বরঞ্চ এখন তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে। যেমন আমি বারবার বলেছি যে সেনাবাহিনী নিয়ে
আমি অনেক কথা বলেছি বাংলাদেশের সেনাবাহিনী বা হচ্ছে ওয়াকারুজ্জামানকে সত্যি কথা মনে হচ্ছিল যে 5 তারিখ তিনি যেটা বলেছিলেন আমি অনেকভাবে ভেবেছি যে সত্যি তো নিজের দেশের জনগণের উপর কিভাবে গুলি চালাবে একটা সেনাবাহিনী, আদৌ কি সেটা আইনে আছে? এবং তিনি তার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিচ্ছেন এবং 5 তারিখে বলেছিলেন যে সমস্ত জান মালের দায়িত্ব তিনি নিচ্ছেন। তিনি না নিয়েছেন এই গতকালের ভিডিওতেও দেখিয়েছি যে সেখানে চট্টগ্রামের একটা কুঁড়ে ঘর হিন্দু ফ্যামিলি পুড়ছে, তারও দায়িত্ব নেননি। আবার রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর হচ্ছে, তারও দায়িত্ব নেননি। এমনকি 32 ধানমন্ডি একটি ঐতিহাসিক ভবন যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সিটি কর্পোরেশন থেকে বুলডোজার এলো, তারও দায়িত্ব তারা কিছু নেয়নি, তারা দেখে গেল। অথচ বলার সময় বললেন যে জানমালের দায়িত্ব নেবেন। এই কারণেই বলছি কথাটা, বাংলাদেশ স্বাধীন দেশ, তার সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, এটা স্মরণ করে শুধুমাত্র দিলাম যে তার প্রতি তো একটা সত্যিই একটা সম্মান তৈরি হয়েছিল। তিনি সাহাবুদ্দিন চুপ্পু সংবিধানকে রক্ষা করার কথা যেভাবে দৃঢ়তার সাথে বলছেন বা বলেছেন, তখন তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়। কিন্তু ধারাবাহিক আক্রমণ, কোনো কেউ ধরা পড়ে না। ধরা পড়লে তার মুহূর্তে অভিযোগকারী বা অভিযোগকারিণী হচ্ছে তার স্টেটমেন্ট পাল্টে নিতে বাধ্য হন। তখন স্বাভাবিক মনে হয় যে একটা জাতি তার জানমালকে রক্ষা করবে, সেনাবাহিনী বাংলাদেশের, এই ভাবনাটা যারা ভেবেছিলেন তার মধ্যে অবশ্য আমিও ছিলাম, তারা কি একটু বড় বেশি ভেবে ফেলেছিলাম? সময় অবশ্য ইতিহাস বা সময় উত্তর এগুলো দিয়ে দেবে, সেটা নিশ্চয়ই উত্তরগুলো পাওয়া যাবে এই আশা রাখি। কিন্তু আসিফ ভাই মরক্কোতে লাল কার্ড খেলো, ভালো ছেলে, বেশ সুন্দর। সত্যি কথা তো বলেই ছিল যে আমরা তো সশস্ত্র বিপ্লবের দিকে এগোতাম, আমরা হয়তো পেয়ে যেতাম যদি শেখ হাসিনা থেকে যেতেন বা পতন না হতো বা সেনাবাহিনী একটা ইন্টারভেন করতেন, তাহলে তো হয়তো আমরা শুধু আর্নেস্টো চে গুয়েভারার ছবি লাগানো ওই প্যারিস প্রবাসীর ভাষায় নেদা বাঙালি এই ধরনের টি শার্ট পরে বেড়ানোর থেকে তাহলে আসিফ এদের টি শার্ট পরে বেরোবো, এরকম তো একটা কল্পনা করাই যেত। কিন্তু এই যে যুক্তিটা দিলেন এবং তারপর হচ্ছে কলম এবং AK-47 যে যুক্তিটা এলো, তারপর তো সত্যি ভাবতে অবাক লাগছে যে কীভাবে মেটিকুলাস ডিজাইন ডিকোডিং হয়ে যাচ্ছে। এবং তার সাথে এটাও ভাবনায় এলো, এত মানুষ মারা গেল, তারা কি জানতেও তো পারলো না আসলে গুলিটা কে ছুড়ল? সেনাবাহিনী? পুলিশ মানে শেখ হাসিনার পুলিশ না সেনাবাহিনী? এই তো হচ্ছে, তারা তো অম্লান মদনে বলে গেছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা তারা করেছে, এরা ভারত এর পেছনে ছিল, এই সমস্ত কিছু তো এত বছর ধরে বলে গেছে। এখন কি তারা বলবেন? তার কারণ এটা ভারতে তিনি ধরা পড়েননি কিন্তু, বা শাহজালাল এয়ারপোর্ট দিয়ে ভারতেও আসছিলেন না যে অন্য কিছু বলার থাকতে পারে। সুতরাং এটা একটা বড়তর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখন আসিফকে। তারা তাদের যুক্তি দিয়ে যাচ্ছেন, যদিও বাংলাদেশের যে আইন আছে সেখানে 30 বছরের নিচে কেউ অস্ত্র রাখতে পারেন না। আর যে সে অস্ত্র না, পাখি মারার বন্দুক না, এ একেবারে AK-47, তাই তো বলছে সবাই। এবং যে ম্যাগাজিনের কথা আসছে, এইটা একটা বলা যেতে পারে রহস্য অনেকটাই ফাঁস হয়ে গেছে। মেটিকুলাস ডিজাইন হয়তো আগামী সময় ঠিক কী ছিল আগের সময়ের সাথে যদি একটু ওই সময়গুলোর সাথে টাইম ফ্রেমে ফেলে একটু যদি মেলানো যায় ডটগুলোকে, তাহলে বোঝা যাবে যে মেটিকুলাস ডিজাইনের একটা বড় পর্যায় অনেক দিন আগে থেকেই তৈরি হচ্ছিল, যেখানে পাকিস্তান বা কোথাও চীনের ভূমিকা, এই সমস্তগুলো কিন্তু আতশ কাচের নিচে ক্রমশ আসছে। এবং আগামী সময়টায় বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানবতা রক্ষা পাবে কি না, বাঙালি জাতিসত্তার যে প্রশ্ন তারা একসময় তুলে ধরেছিলেন এবং গোটা বিশ্বের কাছে আদৃত হয়েছিল, সেই সত্তার সত্যিই একটা পুনর্জাগরণ হবে কি না। এবং যে প্রশ্নটাকে ঘিরে গোটা পৃথিবী একসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছিল বিবেকবান মানুষেরা, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা মনে করে সংখ্যালঘুকে রক্ষা করা সংখ্যাগুরুর দায়িত্ব, সেই চেতনাকে সমৃদ্ধ করা, বা হচ্ছে এমন তরুণ প্রজন্ম, যে তরুণ প্রজন্ম বলা যায় বাংলাদেশের, তারা একটা সম্ভাবনার আলো দেখিয়েছিলেন বিভিন্ন লগ্নে বিভিন্ন ক্ষণে, এবং যে সম্ভাবনার ক্ষেত্র বলে
তারা এখন ক্ষমতায় আসীন হয়েছেন, যে প্রজন্ম এবং তাদের যারা অভিভাবক, এর মধ্যে অনেকে এনজিও কর্তাও রয়েছেন, তাদের কাছে তো একটা বড় প্রশ্ন, তারা ইতিহাসের কাছে সত্যিকারের একজন নায়ক হবেন না খলনায়ক হবেন। ইতিমধ্যে অনেকেই তাদেরকে খলনায়ক বলে চিহ্নিত করেছেন, কিন্তু তাদের কথাই শেষ কথা হবে এমনটা তো নয়। আরও অনেক এপিসোড বাকি আছে। সেই এপিসোডগুলো কি হতে পারে বা আগে কি হচ্ছিল, এই সমস্ত কিছু নিয়ে আমি সুজিত চট্টোপাধ্যায় আমার ভার্সন আপনাদের কাছে তুলে ধরব। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন। যদি পছন্দ না হয়, যথারীতি যারা পছন্দ করেন না তেড়ে খিস্তি দেবেন, জানা কথা। কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইকটা দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।